শিক্ষার্থীরা দেখো, আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের 35 নম্বর পৃষ্ঠা 2 নম্বর সৃজনশীল নিয়ে। 2 নম্বর সৃজনশীলে একটি অঙ্ক আছে ভিন্ন প্রকৃতির বা ভিন্ন নিয়ম, একতরফা দাখিলা পদ্ধতি। নবম দশম শ্রেণীর বইতে একটি মাত্র অঙ্ক আছে একতরফা দাখিলা পদ্ধতি, তাও আবার সৃজনশীল 2 নম্বর। প্রথমে আমার বলছে ক নম্বরে বলছে রিয়াত এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। প্রারম্ভিক মূলধন পরিমাণ নির্ণয়, প্রারম্ভিক মূলধন করতে হলে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিতে হয়। 35 নম্বর পৃষ্ঠা 2 নম্বর সৃজনশীল কি বলছে? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হলে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিতে হয়। তাহলে লিখতে পারি প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক সম্পদ আছে আমার 5,50,000 টাকা। 5,50,000, 5,50,000 টাকা হলো প্রারম্ভিক মূলধন। বাদ দেবো প্রারম্ভিক দায়, বাদ প্রারম্ভিক দায়, প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিতে হয়। প্রারম্ভিক দায় আছে 1,70,000 টাকা। 1,70,000 টাকা প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দেবো। তাহলে বাইরে আমার প্রারম্ভিক মূলধন থাকলো 3,80,000 টাকা। 3,80,000 সমাপ্ত দিয়ে দাও। এই হলো আমার প্রারম্ভিক মূলধন। ক নম্বরে বলছে আমার প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক আমরা জানি প্রারম্ভিক মূলধন হলো প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ। প্রারম্ভিক সম্পদ আছে 5,50,000 টাকা, বাদ দিলাম প্রারম্ভিক দায় আছে 1,70,000 টাকা। 5,50,000 থেকে 1,70,000 টাকা বাদ দিলে থাকে 3,80,000 টাকা। এই 3,80,000 টাকা হলো আমার প্রারম্ভিক মূলধন। খ নম্বরে বলছে আমার সমাপনী মূলধন। সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিলে সমাপনী মূলধন বের হয়। দেখো আমরা কিভাবে বের করি। খ নম্বরে বলছে সমাপনী মূলধন। আমরা জানি সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিলে সমাপনী মূলধন হয়। দেখো সমাপনী সম্পদ হলো 31 তারিখ 12 মাস, যে কোনো একটা সাল থাকবে। এই জায়গা আছে 31 তারিখ 12 মাস 2017 সালে। সমাপনী সম্পদের মধ্যে আছে নগদ আছে 1,85,000 টাকা, আসবাবপত্র আছে 1,80,000 টাকা, দেনাদার আছে 1,30,000 টাকা, আর মজুত পণ্য আছে 90,000 টাকা। এই চারটা হলো সম্পদ। এই সম্পদ থেকে বাদ দেবো সমাপনী দায়। সমাপনী দায় আছে ব্যাংক ঋণ আছে 60,000 টাকা, আর পাওনাদার আছে 55,000 টাকা। তাহলে আমার প্রথমে লিখতে পারি সমাপনী সম্পদ হেডলাইন। সমাপনী সম্পদের মধ্যে আছে চারটা। নগদ আছে, নগদ আছে 1,85,000 টাকা। নগদ আছে 1,85,000 টাকা। তারপরে আছে আসবাবপত্র, আসবাবপত্র আছে 1,80,000 টাকা। 1,80,000 টাকা। তারপরে আছে দেনাদার আছে 1,30,000 টাকা। দেনাদার 1,30,000 টাকা। এই সব সম্পদগুলোই আমার 31 তারিখ দিয়ে দেওয়া আছে। তারপর আছে মজুত পণ্য অথবা সমাপনী মজুত পণ্য। মজুত পণ্য আছে 90,000 টাকা। এই চারটা হলো আমার সম্পদ, মানে সম্পদ বলতে 31 তারিখ যেটা আছে ওইটাই আমার সম্পদ। এই চারটা যোগ করলে হয় 5,85,000 টাকা। এই চারটা যোগ করলাম পাইলাম কি 5,85,000 টাকা। সমাপনী মূলধন নির্ণয় করতে হলে সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিতে হয়। বাদ লাগবে সমাপনী দায় হেডলাইন। সমাপনী দায়, সমাপনী দায়ের মধ্যে আছে দুইটা। ব্যাংক ঋণ আছে 60,000 টাকা, আর পাওনাদার আছে 55,000 টাকা। লিখতে পারি ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ আছে 60,000 টাকা। প্রথমে লিখো 60,000 টাকা। ব্যাংক ঋণ 60,000 টাকা। 2 নম্বর আছে পাওনাদার আছে 55,000 টাকা। লেখো 55,000 টাকা। 60 আর 55 তাহলে 1,15,000 টাকা।
লেখো 1,15,000 টাকা। এই যে আছে 5,85,000, 5,85,000 টাকা থেকে 1,15,000 টাকা বাদ দাও, থাকে হলো 4,70,000 টাকা। 4,70,000 টাকা সমাপ্ত করে দাও। এই হলো সমাপনী মূলধন। লেখো যে সমাপনী মূলধন। খ নম্বরে বলছিল আমার সমাপনী মূলধন। আমরা জানি সমাপনী মূলধন নির্ণয় করতে হলে সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিতে হয়। সমাপনী সম্পদ হলো 31 তারিখ 12 মাস 2017 সালে, মানে বছরের শেষ তারিখ যা আছে সম্পদ হিসাবে যা গণ্য আছে ওইগুলোর একত্র করলে সমাপনী সম্পদ হয়। সমাপনী সম্পদের মধ্যে আছে হাতে নগদ, আসবাবপত্র, দেনাদার, মজুত পণ্য। এই চারটা হলো আমার সমাপনী সম্পদ। আর সমাপনী দায় আছে হলো দুইটা, ব্যাংক ঋণ। 31 তারিখ 12 মাস 2017 তারিখে যেটা আছে দায়, ওইটা আমার সমাপনী দায়। দায়ের মধ্যে আছে দুইটা, ব্যাংক ঋণ আছে 60,000 টাকা আর পাওনাদার আছে 55,000 টাকা। এই চারটা যোগ করলাম পাইলাম হলো 5,85,000 টাকা। এই দুইটা যোগ করলাম পাইলাম 1,15,000 টাকা। সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দেবো, এইটা থেকে এটা বাদ দিলে পাইলাম 4,70,000 টাকা। এই 4,70,000 টাকা হলো আমার সমাপনী মূলধন। সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিলে বের হয় সমাপনী মূলধন। আর প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে বের হয় প্রারম্ভিক মূলধন। এখন আমার গ নম্বরে বলছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী এটা কিন্তু আমার একতরফা নিয়ম, দুই তরফা না, এটা হলো একতরফা। একতরফার বিশদ আয় বিবরণী একটু ভিন্ন রকম হয়। দেখো আমরা গ নম্বরটা করি। দেখো আমার গ নম্বরে বলছে বিশদ আয় বিবরণী নির্ণয়। গ নম্বর বিশদ আয় বিবরণী আমার একতরফা হইলে আয় থেকে ব্যয়গুলো বাদ দিতে হয়। মানে মোট আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে হয় বিশদ আয় বিবরণী। এই যে কিন্তু আয় নাই, একতরফায় কোনো সময় আয় থাকে না, একতরফায় কোনো সময় আয় থাকে না। সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করতে হয়। একতরফা নিয়মে বিশদ আয় বিবরণী করতে হইলে সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করতে হয়, আর প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করে বাদ দিতে হয়, তাহলে বিশদ আয় বিবরণী হয়। একতরফা নিয়মে কোনো সময় আয় ব্যয় থাকে না, দুই তরফা নিয়মে আয় ব্যয় থাকে। এখন আমার দেখো একতরফা নিয়মে যেহেতু আয় ব্যয় বিবরণী, আমার সমাপনী সম্পদ কিন্তু আমি পেয়েছি খ নম্বরে পেয়েছি হলো 4,70,000 টাকা। তো এটাই আমি লিখি সমাপনী মূলধন। সমাপনী মূলধন হলো পাইছি 4,70,000 টাকা। 4,70,000 টাকা সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করতে হয়। আমার এই অঙ্কে একটা মাত্র উত্তোলন আছে। উত্তোলন দুইটা থাকতে পারে, একটা পণ্য থাকতে পারে আর একটা নগদ উত্তোলন থাকতে পারে। আমার এই জায়গায় শুধু নগদ উত্তোলন আছে। দেখো কি আছে, উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করেছে। এর সাথে আমরা লিখতে পারি যোগ নগদ উত্তোলন, যোগ নগদ উত্তোলন। নগদ উত্তোলন আছে 40,000 টাকা। 40,000 টাকা লেখো, এটার সাথে এটা যোগ করো, হলো 5,10,000 টাকা। 5,10,000 টাকা সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করতে হয়। উত্তোলন দুইটা থাকতে পারে, নগদ উত্তোলন, পণ্য উত্তোলন। যদি দুইটা থাকে তাহলে দুটোটা দেবো, একটা থাকে একটা দেবো। সমাপনী মূলধন আছে 4,70,000 টাকা, এটা থেকে যোগ করলাম উত্তোলন আছে 40,000 টাকা। এই দুটো যোগ করলাম পাইলাম 5,10,000 টাকা। এখন এইটা থেকে আমি বাদ দেব প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করে বাদ দিতে পারি, অথবা আলাদা আলাদা বাদ দিয়ে দিতে পারি। প্রারম্ভিক মূলধন বাদ দেবো, আবার বাদ দেবো অতিরিক্ত মূলধন, এরকম করলেও হইবে। অথবা তুমি প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করে বাদ দিতে পারো। বাদ হবে, দেখো বাদ প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন পাইছিলাম আমি 3,80,000 টাকা। এটার সাথে যোগ দেবো অতিরিক্ত মূলধন। দেখো অতিরিক্ত মূলধন আছে কি,
উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরো 50,000 টাকা নতুন করে ব্যবসা বিনিয়োগ করছে। নতুন করে ব্যবসা বিনিয়োগ করে, নতুন করে বিনিয়োগ করছে সেটা ওইটাই অতিরিক্ত মূলধন, যোগ অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন আছে 50,000 টাকা। এই 50,000 টাকা এর সাথে এটা যোগ করো, হলো 4,30,000 টাকা। 4,30,000 আমি সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করছি, তাহলে পাইছি 5,10,000 টাকা। এইটা থেকে আমি বাদ দেবো প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন, এটা আর এটা যোগ করছি, পাইছি 4,70,000, 4,30,000 টাকা। এটা থেকে এটা বাদ দেবো, থাকবে 80,000 টাকা। এটা সমাপ্ত যেতে হবে, এইটি আমার নিট লাভ। নিট লাভ, নিট লাভ অথবা নিট মুনাফা। এই হলো আমার বিশদ আয় বিবরণী, একতরফা নিয়মের বিশদ আয় বিবরণী। দেখো প্রথমে কি করতে হবে, বিশদ আয় বিবরণীর মধ্যে প্রথমে হচ্ছে সমাপনী মূলধন 4,70,000 টাকা আমরা পেয়েছি, ওর সাথে উত্তোলন যোগ করতে হয়। উত্তোলন হচ্ছে 40,000 টাকা, এটার সাথে এটা যোগ করছি, পাইছি 5,10,000 টাকা। এর থেকে আমি বাদ দেবো প্রারম্ভিক মূলধন, পাইছি আমি ক নাম্বারে 3,80,000 টাকা। এটার সাথে অতিরিক্ত মূলধন যোগ করবো, পাইছি অতিরিক্ত মূলধন আছে 50,000 টাকা। এর সাথে এটা যোগ করে পাইছি 4,30,000 টাকা। এইটা থেকে এটা বাদ দেবো, পাইলাম হলো 80,000 টাকা। 80,000 টাকা হলো আমার নিট মুনাফা। এই হলো আমার বিশদ আয় বিবরণী, একতরফা নিয়মের বিশদ আয় বিবরণী। আমরা করলাম হলো তৃতীয় অধ্যায় 2 নম্বর সৃজনশীল 35 নম্বর পৃষ্ঠা। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এই অঙ্কটা বারবার পরীক্ষায় আসে, তাই অঙ্কটা বারবার করো তোমরা, দেখো পরীক্ষা অবশ্যই পেয়ে যাবে। তাই তোমরা আমাদের সাথে থাকো, আমাদের ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা নতুন কোনো ক্লাস চালে অতি তাড়াতাড়ি তুমি পেতে পারো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।